দেশ ও রাজ্যের মেহনতি মানুষের খবর, লড়াইয়ের ময়দানের খবর আপনার কাছে পৌঁছে দেব আমরাই। সাম্প্রদায়িক উস্কানি নয়, দুর্নীতিবাজদের প্রশস্তি নয়, বাজারি মিডিয়ায় বাইনারি নয়। নজর থাকুক আমজনতার হকের লড়াইয়ে। দেখতে থাকুন নজরে খবর, খবর মানে গল্প নয়। বাংলার পুনর্জাগরণ ঘটাবে ইনসাফের ব্রিগেড। 7ই জানুয়ারি ব্রিগেড নেবে ইনসাফের জেরি শপথ। ঘর চেয়ে জেলে গেছেন, ইনসাফ চেয়ে ব্রিগেডে যাবেন। ছাত্রীকে ধর্ষণ, ধামাচাপার চেষ্টা তৃণমূলের। মোদির পথে ধর্মের নামে ভোটে যাবেন মমতা। শ্রমিকদের প্রত্যাখ্যানে 4 সুন্দরী গোটালেন মমতা। মমতার নির্দেশে চলা রাজীবী রাজ্য পুলিশের মাথা। এবার ডিজিটাল মিডিয়ায় সেন্সার কোপ মোদির। এখনই বাংলার পুনর্জাগরণের জন্য বামপন্থীরা সবাইকে আহ্বান জানাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল এবং বিজেপি যাতে আর লুটের রাজত্ব চালিয়ে যেতে না পারে, তার জন্য এই আহ্বান জানানো হচ্ছে। বৃহস্পতিবার সিপিএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের একথা বলেছেন। তিনি বলেন, রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রামের পর্যালোচনার আমরা ইতিবাচক লক্ষণ দেখতে পেয়েছি। এই অবস্থায় বিজেপি ও তৃণমূল বিরোধী সংগ্রামে বামপন্থীদের ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে। যৌবনের ইনসাফ যাত্রায় সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, রসদ জুগিয়েছেন। রাজ্যে ন্যায় ও শান্তি ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গে পুনর্জাগরণের জন্য যৌবনের ডাকে 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশ হবে। সেই সমাবেশে শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, মহিলা সহ সব অংশের মানুষের ঢল নামবে। ব্রিগেড সমাবেশের জন্য সেনা এবং রাজ্য প্রশাসন এখনো অনুমতি দেয়নি। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেছেন, কারোর অনুমতির তোয়াক্কা করছি না, ওদের সুমতি হোক এটাই চাইছি। সমাবেশ কেউ রুখতে পারবে না। কলকাতা ঐতিহাসিক জনপ্লাবন দেখবে। কারোর অসুবিধা যাতে না হয় তার জন্য রবিবার এই সমাবেশ ডাকা হয়েছে। নভেম্বরের গোড়ায় অনুষ্ঠিত রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের পরবর্তী সময় পর্যালোচনা করে সিপিএম একথা জানিয়েছেন। একথা জানিয়ে সেলিম বলেছেন, ঘরে ঘরে প্রচার, জনসংযোগ, গণসংগ্রহের যে কর্মসূচি শুরু হয়েছিল তা জানুয়ারি মাস পর্যন্ত চালিয়ে যাওয়া হবে। রাজনৈতিক প্রচারের পাশাপাশি স্থানীয় সমস্যা, গ্রাম, পাড়া, মহল্লা পর্যন্ত ভূমিস্তরের দাবিগুলিও তুলে ধরা হবে। 100 দিনের কাজ নেই, কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। সার নিয়ে কালোবাজারি হচ্ছে, রেশন ও আবাসের দুর্নীতিতে মানুষ বঞ্চিত হয়েছেন। চা বাগান ও চটকলে কর্মরতরা, স্কিম ওয়ার্কাররা চরম সংকটে। স্বাস্থ্য, শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতিতে ধ্বংস করে সরকারি পরিকাঠামো বেসরকারি কর্পোরেট হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন তীব্র করা হবে। সেলিম আরও জানিয়েছেন, বিজেপি এবং তৃণমূল এই দুই দলের সঙ্গে যোগাযোগ আছে অথবা ওদের প্রতি কোনো দুর্বলতা আছে এমন কারোর সঙ্গে আমরা নেই। এই ব্রিগেড হলো ইনসাফ বুঝে নেওয়া এবং জুজে নেওয়ার ব্রিগেড। তৃণমূলের 1 দশকের শাসনে রাজ্য ও রাজ্যবাসীর জীবন শোচনীয় হয়ে উঠেছে। সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে অধিকারের ইনসাফ চাইতেই গোটা রাজ্যের মানুষ এই সমাবেশে সামিল হবেন। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে এক সভায় একথা বলেছেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। বৃহস্পতিবার ডিওয়াইএফআই মেটিয়াবুরুজ লোকাল কমিটির উদ্যোগে কারবালা বাজার এলাকায় এই সমাবেশে মীনাক্ষী আরও বলেন, তৃণমূল বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে কাজের সুযোগ সৃষ্টি করা, গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়া, মানুষকে খেতে দেওয়ার কথা পাওয়া যাবে না। সেখানে শুধু লুট, চুরি, দুর্নীতি, মানুষকে শোষণ বঞ্চনা করা আর জাত ধর্মের নামে ভাগাভাগির রাজনীতির কথা পাওয়া যায়। কিন্তু আমরা তো এর জন্য ভোট দিয়ে সরকার তৈরি করি না। তাই মানুষের ভাত, রুটি, জীবিকা, শিক্ষার মূল লক্ষ্যে লড়াইকে জোরালো করতেই আগামী 7ই জানুয়ারি লাখো লাখো মানুষের ভিড়ে মহানগর উত্তাল হবে। মেটিয়াবুরুজ এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষ দর্জি ও ওস্তাগর পেশার সঙ্গে যুক্ত। কিন্তু কেন্দ্রের মোদী সরকার আদানি আম্বানির মতো বৃহৎ পুঁজিপতির এবং কর্পোরেটদের স্বার্থে দর্জি ও ওস্তাগরদের জীবিকা তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র এঁটেছে। এর জন্য ই-ওয়ে বিল এনেছে মোদী সরকার। আর মমতা ব্যানার্জির সরকার মোদী সরকারের এই ষড়যন্ত্রমূলক বিলকে এ রাজ্যে কার্যকর করতে উঠে পড়ে লেগেছে। এ নিয়ে সমাবেশে মীনাক্ষী মুখার্জি বলেন, আমরা এই অভিসন্ধির বিরুদ্ধে লড়ব। এই এলাকার কোনো মানুষ যাতে রুজির তাগিদে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য না হন তার দাবিকেই 7ই জানুয়ারি জনগণের ব্রিগেড।
ওই দিন ইনসাফ ছিনিয়ে নেওয়া স্পর্ধা বুকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো মেটিয়াবুরুজ এলাকার ছাত্র, যুব, মহিলা থেকে শুরু করে হাজার হাজার মানুষকেও গন্তব্য হবে ব্রিগেড। এই সমাবেশে গণ আন্দোলনের নেতা কৌস্তভ চ্যাটার্জি, ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদার সহ ছাত্র যুব নেতৃত্ব বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন মইদুল ইসলাম। ব্রিগেড সমাবেশের সমর্থনে গোটা রাজ্য সহ কলকাতার মহানগরের বিভিন্ন এলাকাতেও জোরদার প্রচার চলছে। ডিওয়াইএফআই বেহালা পূর্ব ৩ আঞ্চলিক কমিটির উদ্যোগেও ব্রিগেড সমাবেশের সমর্থনে এক সাংস্কৃতিক সন্ধ্যা এবং সভার আয়োজন করা হয়। সেখানে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা প্রমুখ বক্তা ছিলেন। সেখানে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক, অবসরপ্রাপ্ত বিচারক সহ নানান ক্ষেত্রের খ্যাতনামা মানুষের সই করা ব্রিগেড চলোর আহ্বান প্রকাশিত করা হয়। কলেজ স্ট্রিট, বালিগঞ্জ, বেলেঘাটা, গার্ডেন রিচ সহ বিভিন্ন জায়গাতেও ব্রিগেডের সমর্থনে সভা ও সমাবেশ হয়। আজও সেই দিনটির কথা ভুলতে পারেন না আর্জুনা বিবি। শনিবার সেই দিনটির বর্ষপূর্তি। 1 বছর আগে 30শে ডিসেম্বর নন্দকুমারের বিডিওর কাছে সরকারি প্রকল্পে ঘর পাওয়ার আবেদন নিয়ে গিয়েছিলেন তিনি। কি হয়েছিল তারপর? নন্দকুমার থানার লকআপে তাকে বিবস্ত্র করে মেরেছিল পুলিশ। খাওয়ার জল চাইলে পুলিশ তার মুখে প্রস্রাব করবে বলেছিল। ডিসেম্বরের এই ঠান্ডায় শুধু সায়া ব্লাউজ পরে সারা রাত কেটেছিল, এক ফোঁটা জলও মেলেনি। গত বছরের সেই ঘটনা আর্জুনা বিবির মনে আজও টাটকা। সেই সব কথা জানিয়েই তিনি বললেন, ঘর তো পেলাম না আজও, তবে লড়াই ছেড়ে দিব না। আমি দোষী পুলিশদের আর ওই বিডিওর শাস্তি চাই। ভারী কিছু কাজ করতে পারি না, পানির বালতিটাও তুলতে গেলেও কষ্ট হয়। কোটালের সময় সারা শরীরে অসহ্য যন্ত্রণা হয়, তবে আমি তো একা মার খাইনি। আমার মতো গ্রামের অনেক ভাই দাদাদেরকেও পুলিশ মেরেছিল। জেল যেমন আমি খেটেছি, তেমনি তারাও জেলে ছিল। সিপিএম পার্টিরও আরেকজন মার খেয়েছে। আমি তখন পুলিশের গাড়ির ভিতর থেকে সব দেখেছি। থানায় নিয়ে যাবার সময় পরিতোষ দাদার মুখে লাথি মেরেছিল পুলিশ, সবই মনে আছে। কিছুদিন আগেও স্বামী স্ত্রী মিলে ইটভাটায় কাজ করতেন। সেখানেই পাতার ছাউনি দিয়ে কোনো মতে কুড়ে বানিয়ে তারা মাথা গুজে থাকতেন। 1000 ইট তৈরি করলে মজুরি মাত্র 20 টাকা। ইটের সিজন 5 মাস, কিন্তু সিজন শেষ হওয়ার আগেই মালিক ইটভাটা বন্ধ করে দিয়েছে। তাই আর্জুনা এখন স্বামীকে নিয়ে দাদার বাড়িতে কোনো মতে মাথা গুজে থাকেন। লোকের ঘরে মজুর খাটেন। তৃণমূলের পান্ডারা হুমকি দিয়ে বলছে সিপিএম পার্টি করলে ঘর মিলবে না। তাও লাল ঝান্ডা ছাড়েননি আর্জুনা এবং তার স্বামী সোনু আলী। সোনু জানিয়েছেন 7 তারিখ তারা স্বামী স্ত্রী মিলেই ব্রিগেডে যাবেন। সকাল 8টায় তাদের এলাকা থেকে বাস ছাড়বে। তাদের একটাই দাবি, চোর অত্যাচারীদের বিচার চাই। 8ম শ্রেণীর ছাত্রীকে গ্রামেরই এক যুবক আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নিগৃহীতা নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। আর এরপরেই ময়দানে নামে শাসক দল তৃণমূল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যের স্বামীর উপস্থিতিতে সালিশি সভা বসে। তৃণমূলের পান্ডারা ওই নাবালিকার পরিবারকে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিতে বলে। এ রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের ক্ষতিপূরণের রেট ঠিক করে দিয়েছিলেন। এবার তার দলের কর্মী বাহিনী ধর্ষিতা নাবালিকার ক্ষতিপূরণের রেট ঠিক করে দিল। ঘটনাস্থল মালদহের মানিকচক ব্লক। ধর্ষিতার পরিবারকে টাকা দেবে ধর্ষকের পরিবার। সালিশি সভায় তৃণমূলী পঞ্চায়েত সদস্য স্বামী কসিমউদ্দিন এই নিদান দিয়ে বলেন, ধর্ষকের পরিবারের হাতে এত টাকা নেই, তাই 10 কাঠা জমি বিক্রি করে অভিযুক্তের পরিবার সেই টাকা দেবে। তার বিনিময়ে নির্যাতিতা নাবালিকার পরিবারকে থানা থেকে অভিযোগ তুলে নিতে হবে। সালিশি সভার সিদ্ধান্ত না মানলে নাবালিকার পরিবার এবং স্বজনদের গ্রামে এক ঘরে করে দেওয়া হবে বলে তৃণমূলের পান্ডারা ফতোয়া জারি করে। তৃণমূল নেতাদের শাসানি এবং চাপের মুখে আক্রান্ত নাবালিকার পরিবার থানায় গিয়ে অভিযোগ তুলেও নিতে চায়, কিন্তু ঘটনা জানাজানি হয়ে যাওয়ার চাপে পড়ে পুলিশ শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে চায়নি। সালিশি সভার বিষয়েও তদন্ত শুরু হয়েছে। বিজেপির মতোই ধর্মীয় স্থান বানানোর কেরামতি দাবি করে লোকসভা নির্বাচনে নামার ছক কষছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার চাকলার এক অনুষ্ঠানে সেই কূটকৌশল স্পষ্ট করে মমতা জানিয়েছেন, রাজ্যে আরও তীর্থস্থান হবে। এখনো পর্যন্ত রাজ্যে তীর্থস্থানের জন্য আমরা 400 কোটির বেশি টাকা খরচ করেছি, আরও হবে। দলের নেতা কর্মীদের কাছে মমতা ব্যানার্জির বার্তা, এই সব কাজের কথা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। কয়েকদিন আগেই তৃণমূল নেত্রীর মতো এই একই সুরে বিজেপি কর্মীদের এগিয়ে যেতে বলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির 2 নম্বর নেতা অমিত শাহ। কলকাতায় এক সভায় শাহ বলে গিয়েছেন, রাম মন্দির উদ্বোধনের প্রচারে জোর দিতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান তীর্থস্থানের সরকারি উদ্যোগের পথে বিজেপির পথ।
আগামী লোকসভা নির্বাচনে মন্দির বানানো যেমন বিজেপি প্রচারের একটি বিষয় হবে, তেমনি জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার মতো নানা জায়গায় মন্দির তৈরির প্রচার নিয়ে তারা আরও উত্তেজনা বাড়াবে। এমন পরিবেশে কর্মসংস্থান, কৃষির সংকট, জিনিসের দামের মতো বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করে কোনো কথাই বলেননি তৃণমূল নেত্রী মমতা। উল্টে আগের বামফ্রন্ট সরকারকে বদমাইশ বলে গাল পেরেছেন। আর ধর্ম নিয়ে রাজনীতির যে চটি বিজেপি নেতারা পড়েন, সেই চটি পায়ে গুলেই মমতা বলছেন, তীর্থস্থান উন্নয়নে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। মধ্যমগ্রামে অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনা খরচে 5 একর জমি দিয়েছি। ডানলপে ওঙ্কারনাথ মন্দিরের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি। ওঙ্কারনাথ তোরণ নির্মাণ করা হয়েছে, তার জন্য 3 কোটি 20 লক্ষ টাকা খরচ হয়েছে। 400 কোটি টাকা বেশি তীর্থস্থানগুলির জন্য খরচ করেছি। পরক্ষণে শুধরে নেওয়ার সুরে বলেছেন, মনে হচ্ছে সংখ্যাটি আরো বেশি, একটাতেই মনে হয় 300 কোটি করেছি। দক্ষিণেশ্বর স্কাইওয়ার্কের জন্য 80 থেকে 90 কোটি টাকা খরচ হয়েছে। কালীঘাটেও স্কাইওয়ার্ক হচ্ছে। তারাপীঠ মন্দিরের জন্য সব করেছি। ফুরফুরা শরীফের জন্য অনেক কাজ করেছি। মমতা সবাইকে এসব মনে করিয়ে দিয়ে বলেছেন, আপনারা জানেন দীঘাতে আমরা একটা জগন্নাথ মন্দির বানাচ্ছি, পুরীর মন্দিরের সমান উঁচু। আগামী 6 মাসের মধ্যে সেটারও উদ্বোধন হয়ে যাবে। চা শ্রমিকদের কাছ থেকে প্রবলভাবে প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত চা সুন্দরী প্রকল্প বন্ধ করছে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 বছরে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার দেওয়া নামে প্রকল্পের ছড়াছড়ি। তাৎপর্যপূর্ণ হলো রাজ্য সরকার এবারই প্রথম কোনো প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত দিল। এই প্রকল্প গুটিয়ে দিয়ে এখন থেকে জমির পাট্টার সঙ্গে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা অনুদান দেবে। জমির অধিকার নিয়ে চা বাগান শ্রমিকদের আন্দোলনের মুখেই পিছু হটল রাজ্য। চা সুন্দরী প্রকল্পের নামে শ্রমিকদের উৎখাত করে চা বাগানের জমি দখল করার যে মতলব মমতা ব্যানার্জির সরকার করেছিল, তাকেও চা বাগান শ্রমিকরা পরাস্ত করলেন। গত বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে চা সুন্দরী প্রকল্প ঘোষণা হয়েছিল, কিন্তু শুরু থেকেই সিআইটিউ সহ চা বাগানের ট্রেড ইউনিয়নগুলি চা সুন্দরীর ঘর বয়কটের ডাক দেয়। আসলে এই প্রকল্পের নামে শতাধিক বছর ধরে চা বাগানের বসবাসের জমি থেকে শ্রমিকদের উৎখাত করে নদীর ধারে জঙ্গলের কিনারায় ঠেলে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মমতার সরকার। বাগান শ্রমিকরা তাতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল। একই সঙ্গে সিআইটিউ নেতৃত্বে গত 2 বছরে চা বাগানের জমির অধিকারকে আন্দোলন জোরদার হয়েছে। চা শ্রমিকদের এই নাছোড়বান্দা মনোভাব টের পেয়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো রাজ্য সরকার। চা বাগিচা শ্রমিক আন্দোলনের নেতা জিয়াউল আলম জানিয়েছেন, জমির অধিকার ফিরে পেতে দীর্ঘ লড়াই করে চা শ্রমিকরা রাজ্য সরকারকে মাথা নত করতে বাধ্য করলেন। উত্তরবঙ্গের যে কোনো প্রান্তে চা শ্রমিকেরা যতটা জমিতে বসবাস করেছেন, সেই জমিতে তাদেরই অধিকার। এই দাবির লড়াই এবার আরো জোরদার হবে। রাজ্য পুলিশের প্রধানের পদে চরম বিতর্কিত রাজীব কুমারকে বসালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিবিআই এবং ইডির হাতে যাতে চিটফান্ড কেলেঙ্কারির তথ্য না পড়ে যায়, তার জন্য সেই তথ্য লোপাটের মূল মাথা ছিলেন এই রাজীব কুমার। তাছাড়া বিরোধীদের ফোনে আড়ি পাতার কাজ করেও তিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হন বলে অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার সিআইডির এডিজি পদের দায়িত্ব পালন করার পরে এই রাজীব কুমারকে সিবিআই তদন্ত চলাকালীন পুলিশ বাহিনী থেকে তুলে মুখ্যমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের পদে বসান। এবার তাকেই ফের রাজ্য পুলিশের শীর্ষ পদে ফিরিয়ে আনলেন। এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, চিটফান্ড কেলেঙ্কারির তথ্য লোপাটের জন্য রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে বিরোধীদের উপরে নজরদারি করতে তাকে নিয়ে গিয়ে আইটি দপ্তরের সচিব পদে বসিয়েছিলেন। উনি পেগাসাসের ধরনের সফটওয়্যার ব্যবহার করে প্রতিবাদী এবং বিরোধীদের উপরে আড়ি পাতার কাজ করেছেন বলে খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা এমন এক আস্থাভাজন ব্যক্তিকেই রাজ্য পুলিশের মাথায় বসানো হলো। আমরা এটা নির্বাচন কমিশনকে জানাবো, জানিয়েছেন মোহাম্মদ সেলিম। মোদী সরকার নতুন বছরে সংবাদ সেন্সরের নতুন হাতিয়ার হাজির করছে। সরকার বিরোধী খবর হলেই তাতে কোপ বসানোর সরঞ্জাম তৈরি রাখা হচ্ছে। এই কোপ পড়ছে মূলত ডিজিটাল মিডিয়ায়। মুদ্রণ মাধ্যম আপাতত এর আওতায় নেই। ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে মোদী সরকার নিয়ে আসছে ব্রডকাস্টিং সার্ভিস রেগুলেশন বিল।
ইতিমধ্যে বিলের খসড়া প্রকাশ করেছে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক। এই বিলটি ডিজিটাল মিডিয়ায় সংবাদ সেন্সরের হাতিয়ার বলেই জানিয়েছে ডিজিটাল মিডিয়া সংগঠনের মঞ্চ ডিজিপাব। ডিজিটাল মিডিয়া সংগঠন নিয়ে গঠিত ডিজিপাব গত 20 তারিখ হায়দ্রাবাদে তাদের সম্মেলনে এই বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। আগামী বাজেট অধিবেশনেই মোদী সরকার এই বিল পাশ করবে বলে জানা গেছে। লোকসভা ভোটের আগেই ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে মোদী সরকার। সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিউআর কোডটি স্ক্যান করুন এবং যুক্ত হন আমাদের সাথে। নজর রাখুন আমাদের ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, থ্রেডস ও লিঙ্কডইন প্রোফাইলে। অধিকার আদায়ের সংগ্রামের খবর দ্রুত পৌঁছে যাক আপনার কাছে।